সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কবি রফিক আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের সম্পাদকীয় শিরোনাম কবিতা ও রাজনীতি। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন তিনজন কবি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন কবি হেলাল হাফিজ, তারপরে রয়েছেন কবি মোহাম্মদ নুরুল হুদা এবং রয়েছেন কবি আবু হাসান শাহরিয়ার। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আলোচনা শুরুর আগে আমরা দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের ঘটনায় উচ্চ পর্যায়ে বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এর বেশি বাংলাদেশি। পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাড়িয়াবালা ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যাবে আইনি ব্যবস্থা। স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে একে অপরকে দুষছে জাসদের দুই পক্ষ। ক্ষমতার কাছাকাছি থাকা নিয়ে এই বিভাজন, অভিমত বিশ্লেষকদের। নৈরাজ্যের বিরুদ্ধে অভিযানের পর রাজধানীতে 24 ঘন্টার ধর্মঘটে গেল অটোরিকশা চালকরা। 900 টাকার বেশি জমা নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রী। এবং সুপার 10-এ ওঠার লড়াইয়ে ওমানকে 181 রানের টার্গেট দিল বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20-তে 100 রান করলেন তামিম ইকবাল। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে আমাদের এদেশের অন্যতম একজন প্রধান কবি রফিক আজাদ, তিনি গতকাল প্রয়াত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের বিষয় করেছি কবিতা ও রাজনীতি। কারণ তিনি কিন্তু তার কবিতায় রাজনীতিকে চমৎকারভাবে নিয়ে এসছেন, ব্যবহার করেছেন। তার সেই বিখ্যাত পংক্তি আমরা যদি স্মরণ করি, যে ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, সেই 74-এর দুর্ভিক্ষের সময় যেটা লিখেছিলেন। এবং এখানে আপনারা যে তিনজন কবি আছেন, আপনারাও কম বেশি কিন্তু রাজনৈতিক কবিতা লিখেছেন। আপনার তো বিখ্যাত একটা কবিতাই আছে, ভালোভাবেই লিখেছেন। আপনার সেই বিখ্যাত কবিতা যদি আমরা স্মরণ করি, যে এখন যৌবন যার মিছিল। কবিতার রাজনীতি কিন্তু আমরা রবীন্দ্রনাথের মধ্যেও পাবো, আমরা নজরুলের মধ্যে তো পাবই। সবচেয়ে নিভৃতচারী যে কবি জীবনানন্দ দাশ, তারও অনেক কবিতায় রাজনীতির অভিঘাত, টঙ্কার আমরা কিন্তু অনুভব করি। এবং সুকান্ত ভট্টাচার্য তো বটেই। সুকান্ত সুভাষ মুখোপাধ্যায় এবং সুকান্ত তো আরো ভাস্বর এই ব্যাপারে। আমাদের এই ভূখণ্ডে শামসুর রহমান, আমাদের এই বাংলাদেশের কিংবা তার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের এমন কোন রাজনৈতিক ঘটনা ঘটেনি যা তার কবিতায় উঠে আসেনি। সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, এবং পশ্চিম পাকিস্তানের অবহেলার কথা তিনি তুলে এনেছেন। সেটা এইখানে সামরিক শাসকদের যে পূর্ব পাকিস্তানের উপর যে আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, এই ক্ষেত্রেও শামসুর রহমান অনন্য। তারপর যখন সশস্ত্র আক্রমণের দিকে এই মানে রাজনৈতিক পরিস্থিতি অগ্রসর হতে থাকলো, তখনও দেখা গেল শামসুর রহমানই এই সমস্ত কিছু, ধরেন আসাদের ষাঁড়, তারপরে আমাদের এই যে মাতৃভাষা নিয়ে যে দক্ষিণী বর্ণমালা,
আসলে প্রতিবাদের দ্রোহের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল সেই ভাষা আন্দোলনের সময় থেকেই। তারপর এটা এবং ধীরে ভাষা ধীরে, আন্দোলনের হ্যাঁ, আরেকটি আবু ধীরে জাফর ধীরে, ওবায়দুল্লাহ সেই বিখ্যাত হ্যাঁ। কবিতা যদি। তো এখন আমরা এখানে হুদা এবং আমরা একেবারেই সমসাময়িক। আমাদের কিছুদিন পরে এসছে আবু হাসান শাহরিয়ার। 60-এর দশকে আমরা যারা কবিতা লেখা শুরু করেছি, 60-এর একেবারে প্রথম দিকে রফিক আজাদ, মান্নান সৈয়দ, প্রশান্ত ঘোষাল, আসাদ চৌধুরী, রণপা, তারপর শিকদার আমিনুল হক, এরকম এমনকি আব্দুল্লাহ আবু সাইদের কথাও বলা যায়। তারা শিক্ষা আন্দোলন পেয়েছেন, তারা শেখ মুজিবের 6 দফা ঘোষণা খুব তখন তারা একেবারে যৌবনে সেটা দেখেছেন, তারা 69-এর গণ অভ্যুত্থান দেখেছেন, তারা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, বিজয় দেখেছেন। আমি বা হুদা আমরা শিক্ষা আন্দোলনটা অতটা পাইনি। আমরা তখন বোধহয় 5-6 এরকম ক্লাসে পড়ি। কিন্তু মানে শেখ মুজিবের যে জেলে যাওয়া, আগরতলা ষড়যন্ত্র মামলায় এবং তাকে মুক্ত করার জন্য যে আন্দোলন শুরু হলো পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু আমরা একেবারে আমাদের তখন একেবারে তারুণ্য, টকবগে যৌবন। কবি হেলাল হাফিজ, আমি আপনার কাছে আবার পরে আসব। আমি একটু কবি মোহাম্মদ নুরুল হুদার কাছে যাব, এবং নুরুল হুদা, আপনার কাছ থেকে আমি বিশেষ করে আজকে একটু আমাদের কবি রফিক আজাদ সম্পর্কে। আমারও তাই মনে হয়। আমি শুরুতেই কবি রফিক আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কবি রফিক আজাদ হচ্ছে 60-এর দশকের আমাদের কবিতা রাখাল। আমরা যখন 60-এর দশকে যে বললাম, আমরা কিন্তু শেষ 60-এর, 60 দুই ভাগে বিভক্ত। একটা হলো 1960 সাল থেকে 65-66 পর্যন্ত, তারপর দ্বিতীয়ার্ধ। এই যে কবিতায় যে আপনি রাজনীতির কথাটা বলছেন, যে কবিতার কথা বললেন, ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো, এই রফিক আজাদ কিন্তু পরিবর্তিত রফিক আজাদ। 1974 সনে তিনি লিখেছেন, এবং তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, এতেই কিন্তু এই কবিতাটি আছে, ভাত দে হারামজাদা তা আছে। অর্থাৎ 60-এর প্রথমার্ধে যে কবিতা আন্দোলন, সেটা একেবারে পরিপূর্ণ নান্দনিক আন্দোলন। আমরা হাংরি জেনারেশন, অ্যাংরি জেনারেশন, স্যাড জেনারেশন, এগুলোর নাম জানি। কবি আসাদ চৌধুরীর নাম বলা হয়েছে, তিনি স্যাড জেনারেশনের সঙ্গে স্যাড যুক্ত ছিলেন। রফিক আজাদ ছিলেন সেই স্যাড জেনারেশন বা অ্যাংরি জেনারেশনের যে কবিতাপত্র, তার অন্যতম সম্পাদক। তার সঙ্গে রণজিৎ পাল ছিলেন, এবং আরেকজন বিশেষ উল্লেখযোগ্য কবি, হেলাল নাম বলেনি, অমিট হয়ে গেছে সাধারণভাবে, মোহাম্মদ রফিক। যে মোহাম্মদ রফিক মানে বাংলাদেশের নদ নদী, কীর্তিনাশা থেকে শুরু করে সমস্ত লৌকিক সম্পদ নিয়ে কবিতা লিখেছেন। রফিক আজাদ হচ্ছেন, আমার মনে হচ্ছে, সেই কবি যিনি একেবারেই নান্দনিকভাবে 30-এর কবিতাকে গ্রহণ করে, 40-এর কবিতাকে গ্রহণ করে 50-এর কবিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। রুখে দাঁড়ানোর অর্থ হচ্ছে তাদেরকে প্রতিবাদ করা নয়। একজন নতুন কবি মানেই নতুন কাব্য ভাষা, যে সমাজকে তিনি চারপাশে দেখছেন, যে অবক্ষয়কে দেখছেন। 60-এর দশকের প্রথম অংশটা কিন্তু অবক্ষয়, আইয়ুবের শেষ হয়ে গেছে, শুরু হয়েছে, এবং ওই আইয়ুবের সম্পূর্ণ ধরনের শোষণ, বঞ্চনা, বাংলাদেশকে, আমি বাংলাদেশই বলবো, তখনও পূর্ব পাকিস্তান বলবো, ওই বাংলাদেশকে তখনও অন্ধকারে নিমজ্জিত রাখার একটা চেষ্টা চলছে। সেই সময়কার কবি রফিক আজাদ, এবং তারা সে অন্ধকারের বিষয়গুলো নির্মাণ করেছেন। তিনি প্রথম লিখেছেন বেশ্যার বেড়াল নামক একটি কবিতা, যেখানে আমি বলবো এক ধরনের দ্রোহ আছে। রফিক আজাদের কবিতায় শুরু থেকে অবশ্যই যৌনতা আছে, অবশ্যই প্রেম আছে, দেশপ্রেম আছে, এবং দেহপ্রেম আছে। ফলে এই চারটি, এবং যখনই আমরা দেশপ্রেমের কথা বলতে যাচ্ছি, তখনই এসে দাঁড়াচ্ছে দেশ, তখনই এসে দাঁড়াচ্ছে মাতৃভূমি এবং রাজনীতি। এবং রাজনীতি ছাড়া বাংলাদেশের কবিতা শুরু হয়নি, এটা আমরা জানি। হেলাল যেমন বললো, শামসুর রহমানের কথা বললো, শামসুর রহমানের প্রতিটি কবিতায় কিন্তু আমরা বলতে পারি কবিতা সম্পাদকীয়। আবু হাসান শাহরিয়ার আছেন, খুব ভালো করে জানেন বাংলাদেশের এমন কোনো ঘটনা,
যে ভাষাভিত্তিক রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি ভিত্তিক রাজনীতি থেকে শুরু করে যখন আমাদের জাতীয় আন্দোলন শুরু হলো, তখন প্রতিটি ঘটনাকে কবিতা মণ্ডিত করে তোলার একটি মানে অসম্ভব সাধনা, অসম্ভবের পায়ে মাথা খুঁটেছেন। অসম্ভব প্রায় কথাটা কিন্তু রফিক আজাদের সবকিছু গোরকে পরের কথা। আমি বলছি রাজনীতি মানে মানুষের তৈরি একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে সুঘটনায় তৈরি করার জন্য হেলাল যেমন লেগেছে এখন যৌবন যার, আগুন লেগেছে রক্তে মাটির গ্লোবে, রক্ত হননে সলিল সমাধিকার, কিংবা একটা জাতির উদ্ভব দেখে আমরা যখন বলেছি আমরা তামাটে জাতি আমরা এসেছি, এই সমস্ত রফিক আজাদ ঠিক তেমনিভাবে তার জননীকে, জন্মভূমিকে শনাক্ত করেছেন, শনাক্ত করে কবিতা মণ্ডিত করেছেন। তার বিশেষ একটা হচ্ছে এই কবিতাকে তিনি অকবিতা করতে চাননি, স্লোগানে পর্যবসিত কখনো করতে চাননি। বাংলা ভাষায় লক্ষ্য করার বিষয়, কবিতার যে আমরা বলবো কবিতার যে বর্ণনা, সেই বর্ণনাকে একেবারে কাব্যমণ্ডিত রেখে অক্ষরবৃত্তের কাছে নতুনভাবে সমর্পিত করে বাংলা ভাষার সকল ছন্দকে ব্যবহার করে, মাত্রা ইত্যাদিকে ব্যবহার করে রফিক আজাদ দাঁড়িয়েছিলেন। ফলে তিনি বলছিলেন কবিকে প্রথমে কবি হতে হবে এবং তারপর তার ভিতরে রাজনৈতিক ভাষণ তিনি দিতে পারেন। যেমন একটি কবিতা আছে রফিক আজাদ ও বাঙালি মধ্যবিত্ত সমাজ, মনে হচ্ছে যেন এটা কোনো একটা প্রবন্ধ। রফিক আজাদ কবিতায় প্রবন্ধ লেখার চেষ্টা করেছেন এবং তিনি নিজে একসময় বলেছেন আমি পদ্য প্রবন্ধ লিখি। অর্থাৎ কবিতা শুধু আবেগের ব্যাপার নয়, কবিতা শুধু মননের ব্যাপার নয়, আবেগ এবং মননের দুইটারে সম্মিলন। রফিক আজাদের ভিতর আমি বলবো আরেকটি বিষয় সব সময় ছিল, যেমন প্রেম ছিল, যেমন দ্রোহ ছিল, তেমনি ছিল অভিমান। অনেক দিন আগে রফিক আজাদ মারা গেছেন, মৃত্যু সম্পর্কে তার কি চিন্তা। আসুন রফিক আজাদের একটি কবিতা আমরা পাঠ করি। কবির মৃত্যু। মাতৃগর্ভ থেকে নেমে কান্না দিয়ে শুরু হয়েছিল জীবন, জীবন এই নাম মরণের চির সখা, সকল জীবনই জানি শুরু হয় এই একইভাবে, তবে বিদায়ের বেলা সফলেরা হাসি মুখ। সারাটি জীবন গেল দুঃখে দুঃখে কান্নায় কান্নায়। রফিক আজাদ নিজের কথাই বলছেন। রফিক আজাদের মতো যন্ত্রণার্ত কবি, অগ্নিকুণ্ডে জ্বালা কবি, কবিতার আগুনে জ্বলে পোড়া কবি বাংলাদেশে কিন্তু খুব কম। সারাটা জীবন গেল দুঃখে দুঃখে কান্নায় কান্নায়, মৃত্যুর মুহূর্তে তার 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। আমরা দেখিনি অশ্রু এসেছিল কিনা। পৃথিবীতে একটি তবে হদ্দ বোকা জন্ম নিয়েছিল 1347 সালে 1 ফাল্গুন বৃহস্পতিবারে। যেন তিনি একবারে গদ্যে লিখছেন, কিন্তু গদ্য নয়, এটা অক্ষরবৃত্ত। বিদায় নিল সে কেঁদে, তার জন্য 2 ফোঁটা অশ্রু ঝরাবার কেউ ছিল না এ ভূবাংলায়। এই কথাটা কবি বুঝতে পারেননি। আমরা সবাই তার জন্য অশ্রু সিক্ত। সংসারের ব্যর্থ লোক ছিল তাই বিরক্ত সবাই। কথাটা সত্যি, সংসারে ব্যর্থ। কবির রফিক আজাদের মতো ব্যর্থ মানুষ যে সংসারী না খুব কমই আছে, কোনো কাজে লাগে নাই, উপকৃত হয়নি যে কেউ। এত নিশ্চিত যে লোকটির কোনো গুণই খুঁজে পেতে চায়নি তো সমাজ, সংসার, পরিবার। এক ধরনের নিগ্রহের শিকার তিনি নানাভাবে হয়েছেন। কেউ তার পক্ষে নেই, সকলেই বিপক্ষে দাঁড়িয়ে। মৃত্যু তার আকাঙ্ক্ষিত ছিল হয়তো বা অনেকেরই। তার মৃত্যু অনেকে আকাঙ্ক্ষা করেছেন, এই কথাও তিনি বলছেন। কত বড় অভিমান! এমনকি সন্তানেরা নিজ নারী মৃত্যুই কামনা করেছে যে, জীবিত কবির চেয়ে মৃত কবি দামি, জীবিত হাতির চেয়ে যেরকম মৃত হাতি দামি। আমরা আজকে যারা, আমি আমাকে শুধু অন্তর্ভুক্ত করে বলছি, রফিক আজাদ সম্পর্কে কথা বলছি, আরো অনেক কথা হবে। রফিক আজাদকে সত্যিকার তার যে কবি সত্তা, সেটাকে চিনতে গেলে তাকে যে পাঠ করা প্রয়োজন, আমরা কবিতা ওইভাবে পাঠ করি না। আমরা রফিক আজাদকে আমাদের জন্য ব্যবহার করি। রাজনীতি আর কবিতা তিনি কিভাবে মিলিয়েছেন, রাজনীতি কি মিলিয়েছেন, কবিতাকে মিলিয়েছেন, নান্দনিকতাকে মিলিয়েছেন, এবং বাংলাদেশকে সত্যিকার একটি স্বপ্নের দেশ করার জন্য যারা আকুলি বিকুলি করেছেন, কবিতায় পদ্য প্রবন্ধ লিখেছেন রফিক আজাদ, তাদেরই অগ্রনায়ক। এবং সবশেষে বলি, মুক্তিযোদ্ধা। আমাদের আপনার মতো, আমাদের অনেকের মতো তিনি সাধারণ মুক্তিযোদ্ধা, কলম যোদ্ধা না, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, অস্ত্র তিনি সমর্পণ করেননি। এই যে রাইফেল সমর্থন করেছেন, কিন্তু তার হৃদয় নামক যে অস্ত্র, সাহসের যে অস্ত্র, সেটি সমর্পণ করেননি। ধন্যবাদ। আপনি আসলে দীর্ঘদিন তার সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে আপনার, বিশেষ করে বাংলা একাডেমিতে। আমরা সেই স্মৃতিচারণগুলো আবার শুনবো পরে। আমি এখন যাব আবু হাসান শাহরিয়ার আপনার কাছে। আপনি এই দুজনের চাইতে কিছুটা কনিষ্ঠতম কবি, কিন্তু আপনারও কিন্তু একই সময়বাসী, সব দেখেছেন, কিন্তু আপনারও সুযোগ হয়েছিল
রফিকা যাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার, বিশেষ করে আমাদের সময় পত্রিকায়। তো আপনার কাছ থেকে কিছু স্মৃতিচারণ শুনতে চাই। যেমন আমি রফিকা যাদের একটি কবিতা দিয়েই প্রথম বলি, পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। আমি মিডিয়ায় বসে আছি, তবু আমার মিডিয়া সংশ্লিষ্ট একটি পংক্তি আছে যে মিডিয়ায় পাখি নেই, মশারাই খ্যাতির শিখরে। মিডিয়া মশাদেরকে নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু আজকে এই যে সময় টেলিভিশনে মোর্শেদ ভাই আপনি সম্পাদকীয় অনুষ্ঠানে রফিক আজাদকে স্মরণ করছেন, তার মরদেহ এখন হিমাগারে, এটা হচ্ছে তার পালক পড়ে আছে বলে তিনি মশা ছিলেন না। প্রথম কথা, রফিক আজাদ মশা ছিলেন না। আর আজকের বিষয়টা যেটা, যে কবিতা ও রাজনীতি, হেলাল ভাই এবং হুদা ভাই খুব সুন্দর বলেছেন। এখন এই কবিতা ও রাজনীতির জায়গায় আমি প্রথমে ওনাদের বলারগুলোর মধ্যে দিয়ে আমাদের স্বদেশ, আমাদের এই মাতৃভূমি, হেলাল ভাই খুব সুন্দর করে আমাদের ইতিহাসের ব্যাপারটা বলেছেন। যেটা আমরা শামসুর রহমানের একটা প্রতি ইতিহাস পাই আমাদের সবকিছুর, সে আসাদের ষাট হোক, দক্ষিণী বর্ণমালা হোক, এমনকি খাপড়া ওয়ার্ডের শহীদের কথাও পাই, এবং শেষ পর্যন্ত ওই যে সুধাংশু যাবে না থাকবে, এই যে এখান থেকে সংখ্যালঘুদের নির্যাতন, সবই পাই একটা প্রতি ইতিহাস কবিতায় বয়ান করা হয়েছে। কিন্তু আমি এক্ষেত্রে মনে করব হচ্ছে লোরকার কথাটাই। লোরকা বলেছেন, আমি কোনো বিপ্লবী দলের সদস্য নই, কিন্তু প্রতিটি কবি একজন বিপ্লবী। এখন কথা হচ্ছে, আমি রাজনীতি কোন অর্থে বুঝবো? মোটা দাগে রাজনীতি বুঝবো? রাজনীতির সুশাসনের কথা শুনি আমরা, যদি কালকে আপনি সুশাসন নিয়ে এখানে আলোচনা করেছেন, সুশাসন যেখানে পৌঁছতে চায়, সুরাজনীতি যেখানে যেতে চায়, কবিতার জায়গাটাও সেখানে যেতে চায়। মানে কবি মানুষের কাছে যেতে চান যেই জায়গায়, সেটা হচ্ছে রাজনীতি, মানুষের কাছে যেতে চায়। আজকে খুব কঠিন সত্য হলেও রাজনীতির দুই রকম আছে, মানুষের রাজনীতি, ক্ষমতার রাজনীতি। আজকে আমাদের কবিরা, এই কবিরা 52 কি জায়গায় ছিলেন, এই কবিরা কি বলে 69-এ 66-তে রবীন্দ্র বিরোধী আন্দোলনের সময়, কিংবা 71-এ কবিতা ও রাজনীতি হাত ধরাধরি করে পথ চলেছে, কবিতা পথ দেখিয়েছে রাজনীতিকে। আমার একটা কবিতায় এক লাইনের একটি পংক্তি, এক পংক্তির একটি কবিতা আছে যেটা আমি 1/11-এর সময় লিখেছিলাম, সেটা হচ্ছে রাজনীতিবিদরা যখন ঘুমায়, কবিরা তখন দেশকে পাহারা দেয়। সে পাহারাদার কবি এখন নেই বললেই চলে। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার মতন প্রথম আলোতে একটা লেখা ছাপাতে হবে, বাংলা একাডেমির একটা পুরস্কার পেতে হবে, 21-এ পদক পেতে হবে, স্বাধীনতা পদকের জন্য এর মধ্যে দেখলাম একটু হাজারি করেছেন আমাদের একজন বড় কবিও, হুদা ভাইদের সময়কার। এইগুলো পেলে যেন ফার্স্ট সেকেন্ড থার্ড আমি পৌঁছে গেলাম, কবি হয়ে গেলাম। এটা কবিতার পথ নয়। কবিতা মানুষের রাজনীতি, মানুষের কাছে রাজনীতি খুঁজবে, না ক্ষমতার রাজনীতি খুঁজবে, কে কখন ক্ষমতায় আছে তার কাছ থেকে নিয়ে আসব। আমাদের কবিতার এই জায়গাটি এখন একটা স্খলনের পর্যায়ে পড়েছে। মিডিয়াও আমাদের এখন খবরের জায়গায় স্খলনের পর্যায়ে পড়েছে। যেমন রফিক আজাদের মৃত্যু আসলে আগের দিন 9:30-এ হয়েছে রাত্রিবেলায়, কিন্তু রাত্রিবেলায় সেদিন ছিল শুক্রবার, তাড়াহুড়া করে এটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার আছে, মিডিয়াকে খোঁজ দেওয়ার ব্যাপার আছে, সেটা মোটামুটি সবাই যে ওখানে যারা উপস্থিত ছিলেন জানেন। এবং আমি তখনই ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, রফিক আজাদ চলে গেলেন, কিন্তু আরাম করে রিপোর্টটা দেওয়ার জন্য আগামীকাল সকালে বা দুপুরের মধ্যে খবরটা আসবে। অনুসন্ধানী রিপোর্টার নেই বললে, অনুসন্ধানী রিপোর্টার নেই, মোনাজাতুদ্দিন হারিয়ে গেছেন। আমাদের যে মোনাজাতুদ্দিনের মতন রিপোর্টার ছিলেন তা না, সব। আমাকে একজন ফোন করলেন, তিনি আমার অত্যন্ত বন্ধু, ছোট ভাই বন্ধু মানুষ, ফোন করে আমাকে বললেন, আমি যেহেতু কিছু খবর দিচ্ছি, আমি যেহেতু ওখানে যাচ্ছি, যে রফিক ভাই কেমন আছেন, ফোনে বললেন। তা বললাম, আপনি সাংবাদিক হিসাবে ফোন করছেন, তিনি একটা নিউজ মিডিয়াতে আছেন, না কবি হিসাবে? বলে দুটোই। বলে সাংবাদিক হিসাবে খুব বলে থাকলে পা চালিয়ে একটু পিজিতে গিয়ে খবরটা নেন, আমার কাছে তো আপডেটটা নাই, 15 মিনিট আগের খবর আছে, আপনি 15 মিনিট পরেরটা নিয়ে আমাকে জানান। আর কবি হিসেবে হলে গত 58 দিন যে উনি ছিলেন, কদিন আপনি দেখতে গেছেন? বলে এবার যেতে পারি নাই। বলে নিজে একটু লজ্জিত হন এবং দেখেন তাকে পান কিনা। সেদিন 2:10-এ অ্যানাউন্সমেন্টে এসেছে। এই জায়গাগুলো, আমাদের সমস্ত সূক্ষ্মতার জায়গাগুলো, আমাদের সমস্ত মূল্যবোধের জায়গাগুলো, মূল্যবোধের পিলারগুলো ভেঙে যাচ্ছে সব জায়গায়। আমি এখানে রফিক ভাইয়ের কথা বলি যে তিনি কি, প্রথম বইয়ের নাম ছিল অসম্ভবের পায়ে। একজন কবি যেভাবে প্রবেশ করতে চান
কবিতা লেখার ইয়েতে সেইভাবেই প্রবেশ করেছেন। কিন্তু পরেই গিয়ে তিনি লিখলেন সীমাবদ্ধ জলে সীমিত সবুজে। তিনি তখন একটা সংক্ষিপ্ত জায়গায় বাঁচতে চাইলেন। হ্যাঁ, তারপরে আবদ্ধ হয়ে গেলেন, বুঝলেন যে আমি যেভাবে এসেছিলাম, যে তারুণ্যের দার্ঢ্য নিয়ে এসেছিলাম, সেই দার্ঢ্যে এখানে কবিতা লেখা যাবে না। তারপরে তিনি চুনি আমার আর্কেডিয়া লিখলেন, কিন্তু একটা জায়গায় পরিণত একটি অবস্থানে এসে তিনি ঠিকই খুঁজে পেলেন তার জায়গাটা, যে সশস্ত্র সুন্দর। এটাই হলো সবচেয়ে, এই সশস্ত্র সৌন্দর্য দিয়ে তিনি এগিয়ে গেলেন। আর কবির মূল কাজটি কি? মূল কাজটি কি খালি রাজনীতির সঙ্গে ওই যে আমাদের জিয়াউর রহমান যেরকম ঘোষক ওরকম ঘোষক হওয়া? না, তা তো না। কবির অনেক কাজ আছে। কবি আগাম আসেন পৃথিবীতে, তিনি আগাম কথা বলবেন, তার আগাম কথার ভিত্তিতে রাজনীতিবিদরা কোনো কিছু খুঁজে পাবেন। রবীন্দ্রনাথের আগাম কথায় বঙ্গবন্ধু খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার গন্তব্য। কবি তো আগাম কথাও বলবেন, প্যারালালি তো চলবেন না। আমাদের আগাম কথা বলা কবি কমে গেছে। রাজনীতির সঙ্গে একসঙ্গে হেঁটে যাওয়াটাই শুধু কবির বলার কথা নয়। কবিকে আরো একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে শব্দ প্রতিনিয়ত দূষিত হচ্ছে সবার ব্যবহারে। সে শব্দকে দূষণমুক্ত রাখতে হয়। সেই দূষণমুক্ত রাখার কাজটি রফিক আজাদ, যেটা একটু আগে বললেন যে গ্রামার সহ অমুক সহ সবকিছু জেনে করতেন। হুদাভাই বললেন যে তার একটা কবিতা, যে বালক জানে না তো জীবন থেকে তার কতটা অপচয় শিল্পে প্রয়োজন। শিল্পের জন্য জীবনের অনেক অপচয় করতে হয়। সেই অপচয়টা সুলতানকে করতে দেখেছি তার শিল্পে। শিল্পী সুলতানকে জয়নুল আবেদিন করেছেন তার ইয়েতে, তার হাত দিয়ে কড়া পড়ে গেছিল, বলছে আপনি এখান দিয়ে ছবি আঁকে, দাগ কেন মোটা হয়? তিনি বললেন যে আমি দড়ি পাকাতে পাকাতে হাতে এই কড়াগুলো পড়ে গেছে। তো সেই কড়া পড়া হাতে দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন যখন সেন্সরশিপ ছিল। 43-এর দুর্ভিক্ষের কথা কোনো পত্রিকায় না ছাপানোর জন্য ফার্স্ট পেজে সেই দুর্ভিক্ষের কাকের ছবি দিয়ে স্টেটসম্যান নিউজ করে ফেলল, ওটাই নিউজ হয়ে গেল। এইভাবে কবিদের কিছু কাজ থাকে। রফিক আজাদের শেষটা দিয়ে আমি শেষ করছি। উনি ভাষা সম্পাদক করে, উনাকে আমি আমাদের সময় এসেছিলাম সর্বশেষ তার কর্মক্ষেত্র। সেই সর্বশেষ কর্মক্ষেত্রে ভাষা সম্পাদকের ব্যাপারটা হচ্ছে, আমাদের উপমহাদেশে আমার জানা মতে ভাষা সম্পাদক রফিক আজাদই একমাত্র ছিলেন। এজরা পাউন্ড এটা ছিলেন হচ্ছে ইতালি ন্যাশনাল ব্রডকাস্টিং এ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ থেকে। কিন্তু পরেও যুদ্ধের খবর ওইটাতে দেওয়ার জন্য তিনি বিতর্কিত হয়ে গেলেন। সেটা একটা ইন্টারভিউতে ডোনাল্ড হলকে দেওয়া, তিনি বলেছিলেন যে আমি তো ব্রডকাস্টিং এর কাজ করছি, ইটালির কাজ করছি, ওদের ওখানে যে যুদ্ধের খবর এসেছে সেটা আমি সম্পাদনা করে দিয়েছি, আমি তো ওদের পক্ষে হিটলার বা মুসোলিনির পক্ষে থাকি নাই। আমাদের এখানে এজরা পাউন্ডের সঙ্গে তফাৎটা হচ্ছে রফিক ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ভাষা সম্পাদক ছিলেন, এবং এখানে কোনো বাইরের লোক না। যেমন এখানে চিকিৎসা করেছে রফিক ভাইকে, পিজিতে চিকিৎসকরা ভালো করেছেন, কবিরাই আমরা দেখতে যাই নাই। রফিক ভাইয়ের ভাষা সম্পাদকের চাকরিটা কোনো বিনিয়োগকারী খায় নাই, খেয়েছে একজন কবি, ওখানে উপদেষ্টা সম্পাদক ছিলেন চঙ্গা বাম আবুল মোমেন। এখন সুপ্রভাতেও ওই চাকরিটা মোটা করে পাওয়ার জন্য খেয়েছেন। আমার কাছে নিয়ে এসেছিলেন তিনি, ওটা দেখে বলেছি আপনি আমাকে ছাড়াই, সম্পাদক ছাড়াই মালিকের কাছে আমি একটু এই জিনিসগুলো বলছি। ভাষা সম্পাদক, কারণ এইটাই তো আপনার শেষ কথা। আমি বলি রফিক আজাদের বাংলা ভাষা সম্পর্কে তার যে কি বলবো অভিজ্ঞতা, সেটা কিন্তু ওই 1973 সনে তিনি যখন বাংলা একাডেমিতে যোগদান করেন, আপনি বলেছিলেন আমি তার সঙ্গে কাজ করেছি, আমিও তার কিছুদিন পরে যোগদান করি, এবং উত্তরাধিকার পত্রিকার সম্পাদনার দায়িত্ব তার উপর পড়ে। তখন থেকে আমরা লক্ষ্য করেছি বাংলা ভাষার ছাত্র বা অধ্যাপক শুধু তিনি নন, বাংলা ভাষার যে ব্যাকরণও তার কতটা সিদ্ধি, এবং শব্দ চেতনা তার কত বেশি, আর শব্দকে অসম্ভব সুন্দর। আমি একটা উদাহরণ দেব, আমার দেশে দেখেছেন আপনাদের তরুণ লেখক প্রকল্পও তো তাকে নিয়েছিলেন তাকে করে। না, আমি তার ভাষার চেতনা সম্পর্কে বলছি। এই যে শব্দ সম্পাদক, ভাষা সম্পাদক রফিক আজাদ 1973 সন থেকে ছিল। আপনি নতুনভাবে এই নামটা দিয়ে তাকে যে সম্মান দিয়েছেন, এটার জন্য কিন্তু আমি বলি যে আপনি একটা বড় কাজ করেছিলেন। রফিক আজাদের কবিতা লক্ষ্য করুন, আপনি দেখবেন কোথাও স্পেসের ব্যবহার আছে যা তার আগে বুদ্ধদেব বসু ছাড়া আর কেউ করে নাই। কিংবা একটা দাঁড়িয়ে দিয়েছে, তারপরে একটা কমা দিয়েছে, একটা প্রশ্ন দিয়েছে, তারপরে একটা দাঁড়িয়ে দিয়েছে। এগুলো হলো বিরাম চিহ্নকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য রফিক আজাদের সতর্কতা। একটা শব্দের কথা বলি, হঠাৎ আমি আজকে তার বই ঘাঁটতে দেখলাম
বিরিশিরিতে তাকে এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে পাঠানো হয়েছিল। রফিক আজাদ, আমি দেখলাম যে কি এটা ভুল হলো না, পরে দেখলাম না ভুল না, তিনি লিখছেন স্বচ্ছ নির্বাসনে। স্বেচ্ছা নির্বাসন না, কিন্তু যে নির্বাসনে তিনি গেছেন সেখানে গিয়ে তিনি বুঝে তিনি পেয়ে গেছেন। স্পেসের যে কথাটা বললেন, হ্যাঁ, ওটা তিনি শক্তির একটা একটা কবিতাও দেখেছিলাম, এটা আমি পরে। সিঁড়ির সুন্দরী ধাপ পেরিয়ে দেখি, ঠিক সিঁড়ির আকারগুলো দিয়েছিলেন এবং রফিক ভাই সেই ঊর্ধ্বকমা শেষ পর্যন্ত ছাড়েন নাই। এবং এই ভাষা সম্পাদনাটাই কিন্তু আমি বলবো তার নান্দনিক চেতনার একটা বড় বৈশিষ্ট্য। এটা শুধুমাত্র একটা প্রথম এখানে আছে কিনা দেখি, প্রথম আছে, দুইটা আছে। ভূমিকাটার মধ্যে একটা সুন্দর ভূমিকার জায়গায় উনি দুইটা শব্দ নিয়ে রেখেছিলেন, যে ভারী শব্দটা আমার খুব ভারী মনে হয় না রস্বইকার দিয়ে, দামি শব্দটাকেও দামি মনে হয় না যদি রস্বইকার করে। আমি এই দুটো শব্দ দীর্ঘইকার রেখেছি, যদি সামনে কোনো মানে তার যদি কোনো ভুল হয়ে থাকে আমি এটা সংশোধন করে নেব। কিন্তু এই যে ব্যাখ্যাটা একটা নান্দনিক ব্যাখ্যাও, যেটা হুদা ভাই বললেন, মানে প্রতিটা শব্দের উপরে পাশাপাশি আমি বলি যে বাঙালি শব্দটা, আমরা বাঙালি শব্দের এখন রস্বইকার দিয়ে লিখি, কিন্তু প্রফেসর সিরাজুল ইসলামকে আমি দেখেছি সবসময় দীর্ঘইকার লেখেন। বাঙালিকে খর্ব না করার জন্য তিনি এখনো দীর্ঘইকার দিতে চান। এই ধরনের সচেতন যারা সাহিত্য স্রষ্টা তারা এই কাজগুলো করেন। রফিক আজাদ এই কাজে কিন্তু একেবারে শীর্ষে ছিলেন আর কি। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে হাজী গাজন বলছিলাম। জি বলেন। আমি চুরিন্দের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ স্বাধীনতার কতটুকু ভূমিকা কবি এবং সাহিত্যিকেরা রেখেছে এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম, এটা আমার একটু আলোচনার শুনতে চাই, একটু খুশি লাগে। ধন্যবাদ। এবং কবিরাই তো দেশ চালাই, কবিরা তো চিরদিন স্থায়ী, রাজা গেলে চলে যায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। হেলাল হাফিজ ভাই দেবেন কি প্রশ্নটার উত্তর? মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে কবিরা দেশ স্বাধীনতার, উনি নজরুলের কথা বলেছেন, আমার মনে হয় নজরুলের বিষয়টা আমি বলার পর হেলাল বলুক। বাংলাদেশের স্বাধীনতার কথাটা সর্বপ্রথম উচ্চারণ তিনি করেছিলেন, তার নামে কাজী নজরুল ইসলাম। 1922 সনে তিনি তার ধূমকেতু পত্রিকায় তিনি ভারতবর্ষের মানে উপমহাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। 1942 সনে তিনি বাঙালির বাংলা নামক প্রবন্ধে বাঙালি যেদিন এক হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, বাঙালি সেদিন একাই ভারতকে স্বাধীন করবে, বাংলাদেশকেও স্বাধীন করবে। এবং সেখানে তিনি সর্বপ্রথম বলেছিলেন বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। মুক্তিযুদ্ধের কথা তিনি বলেছিলেন। ফলে তিনি যে কথাটি বলছেন যে দেশকে স্বাধীন করার জন্য, বাঙালিকে স্বাধীন করার জন্য স্বাধীনতার কথা কবিদের মুখে সর্বপ্রথম উচ্চারিত হয়েছে, এমনকি রাজনীতিবিদদের আগেও। অর্থাৎ কবি এখানে একটা সচেতন নির্দেশক, আর রাজনীতিবিদ তারই বলবো একটা। নজরুলের কিষাণ পত্রিকারও অনেক আগের, যখন আমাদের ঈশ্বরগুপ্ত যখন সংবাদ প্রভাকর করলেন, সেখানে ওই তার সহ সম্পাদক যিনি ছিলেন তিনি লিখলেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে। এটা একটা জেনারেল, এটা একটা জেনারেল ভাবে সবটাই জেনারেল। মুক্তিযুদ্ধের ব্যাপারটা কিন্তু রফিক আজাদ যুদ্ধে গেছেন, নজরুল কিন্তু প্রকৃত জয় বাংলা শব্দটি ব্যবহার করছেন। আমার কথা এটা জানতে, আমাদের মুক্তিযুদ্ধ কবিতা লিখতে লিখতে আসে নাই, কবিতা লেখার কলম বন্ধ করে আসতে হয়েছে। কিন্তু কবিতার স্বপ্নটা, স্বাধীনতার কলমটা রাইফেলে পরিণত হয়েছে। আমি বলবো লাঙ্গল রাইফেলে পরিণত হয়েছে, কলম রাইফেলে পরিণত হয়েছে, কাগজ বোমায় পরিণত হয়েছে। কিন্তু স্বাধীনতার উচ্চারণ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় প্রথম কোন প্রিন্টেড কাগজে দিয়েছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। তারপরে সবাই দিয়েছেন, রবীন্দ্রনাথ বলেছেন, তো নজরুল বলেছেন, সবাই বলেছেন। হেলাল ভাইয়ের এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিন্তু স্বাধীনতা ডাক হুদা ভাই লিখেছেন। বাঙালির কথা যদি বলতে হয় তাহলে তো আপনাকে ভূসুকুর কাছে যেতে হবে। বাঙালি বললেন, এখান থেকে শুরু করতে। আমি সেটা বলছিলাম, আমি বলছি যে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে ভারতবর্ষের যে স্বাধীনতা, এর সঙ্গে সরাসরি উক্তিযুদ্ধ করেছেন। গানগুলো তো কবিদেরও রচনা। অবশ্যই। ওই যে আমাদের
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সব গানগুলি খুব মানে সংক্ষেপে বলতে হয় যে স্বপ্ন দেখার কাজটা কবিরাই করেছেন, অবশ্যই। আর স্বপ্ন বাস্তবায়নের কাজটা করেছেন রাজনীতিবিদরা করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্যই। যদি নিঃসন্দেহে। এবং তার তাহলে এই ভাষণটা একটা ঝামেলা কবিতা মিটে ছিল যায়। কিন্তু। জি 7 হ্যাঁ, মার্চের ভাষণে সেই- ছিল। সেটা এবং এই আমরা জন্য আসবো। এটাকে কবিতা বলা হয়। সেটা নিয়ে আমরা আসবো, এটাকে শ্রেষ্ঠ কবিতা সেটা বলা নিয়ে হয়। আমরা আসবো। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন নিউ ইয়র্ক থেকে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করেছি। আজকে যে 3 জন সম্মানিত কবি ওখানে আছেন, 3 জনের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আমার একটা কমন প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হলো, কবিতা কি রাজনীতির ভাষা হতে পারে, অথবা রাজনীতির ভিতর কি কবিতার আবেদন খুঁজে পাওয়া যায়? আমি জাস্ট এই প্রশ্নটা জানতে চাচ্ছিলাম। কে উত্তর দেবেন? কি প্রশ্নটা বুঝিনি। কবিতা কি রাজনীতি হতে পারে, অথবা রাজনীতির ভেতর কি কবিতার ভাষায় খুঁজে পাওয়া যায় কিনা? প্রথম মানে কথা মোটামুটি হচ্ছে- আমরা হ্যাঁ, যেটা আলাপ করছি সেটাই একটু- আমরা তিনজনই তিনভাবে একটু- উত্তর দিতে পারি, হ্যাঁ, কিন্তু কথা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। রাজনীতি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নাই। কিন্তু এমনকি আদম যখন পড়লেন, আদম হাওয়া, তখনও স্রষ্টার সঙ্গে একটা রাজনীতি শুরু হয়েছে একটা রাজনীতি। বলা যেতে পারে। কাজে রাজনীতি হচ্ছে রাজা এবং সাধারণ মানুষ, শাসক এবং শাসিতের মধ্যে একটা সম্পর্ক। এখানে আমরা বলতে পারি এই শাসক গণতান্ত্রিক শাসকে পরিণত হয়েছে। এই কাজেই আমরা যখন নিজের মঙ্গল চাই, ব্যক্তি যখন নিজের মঙ্গল চায়, তখন সে নিজের কথা বলে। নিজের কথা যখন বলে, তখন তাকে অন্যের কথাও বলতে হয়। কারণ আমি মানে শুধু আমি না, আমি মানে আপনিও। এইখানেই এই যে সম্পর্কটা, সামাজিক সম্পর্কের রাজনীতিকে নির্ধারণ করে দেয়। কাজেই কবিতার ভিতর রাজনীতি আছে, রাজনীতির ভিতর কবিতা এই আছে। জায়গায় ছোট্ট করে আরেকটু উদাহরণ এটাকে accurately ইয়ে করা দিয়ে যাবে দিচ্ছি না। আমি। যেমন ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে বলেছিলেন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। এড়ায় কি বা না। আমরা গিরিশ কার্নাডের নাটকেও দেখব যে রাজ্যের পালক যেন সর্বকাজে সফলতা পান, তার সঙ্গে প্রভু দিও ছিটে ফোটা কাণ্ডজ্ঞান, শঙ্খের অনুবাদে। আরো বলতে পারো, আবার আমার 7ই মার্চের সন্তান যেন কবিতা, থাকে দুধের ভাতে। আর 7ই মার্চের ভাষণকে আমরা কবিতা বলছি, আসলেও কবিতা এটা অবশ্যই। জনভাষায় রচিত কবিতা। মানে এই হ্যাঁ, উনি 56,000 এটাকে তো বর্গ প্রমিত মাইলে বাংলা বা মান সমস্ত বাংলার আঞ্চলিক, আমরা যে ধার আজকে ধারে মান ভাষা নিয়ে কথা বলি, ওর চেয়ে বেশি মান ভাষা আর কেউ অর্জন করতে পারে নাই। জনমন বোঝা ভাষা। জি, এটা 7ই মার্চের জনগণের ভাষণের জনভাষা প্রসঙ্গ তো যখন বটেই। আসলো, জনগণের মনের ভাষা, মনের ভাষা। মনোভাষাও এটা। 7ই মার্চের ভাষণের প্রসঙ্গ যখন আসলো, আমরা কবি নির্মলেন্দু গুণের কথা যদি একটু আসি, তার সেই কবিতাটি আমরা যদি বলি যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, সেই ভাষণটি নিজে একটা চমৎকার অসাধারণ কবিতা, অসাধারণ একটা কবিতা রচনা করেছেন। আবার আমরা কিন্তু দেখব যে বঙ্গবন্ধুর কথা যখন বলা যাচ্ছিল না, বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করার পর, মহাদেব সাহেবটা বলছে তখন কিন্তু না, না, নির্মলেন্দু নির্মলেন্দু গুণ গুণ প্রথম সেই আমি কারো রক্ত চাইতে আসি, ওই কথা বলছে। এই কবিতাটাই আবৃত্তি করেন। নির্মলেন্দু গুণেরও কিন্তু আমি একটা বড় ভালোবাসার ভূমিকা কথা আছে। অবশ্যই। অনেক। তারপরে আমরা যদি আরেকটু পরের প্রজন্মের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা আজকে না আলোচনা করি, তাহলে কিন্তু আমার মনে হয় ঠিক হবে না আর কি। তারও অনেক কবিতায় তিনি কিন্তু যেটা বলেছেন যে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, একটু যদি আলাপ করেন। আমরা তো প্রায় 3 জনই একমতই হলাম যে রাজনীতি, বিশেষ করে হুদা যেটা বলল যে রাজনীতির বাইরে কিছুই নাই, সবকিছুই রাজনীতির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে। এখন রফিক আজাদ আজকে হিমঘরে শুয়ে আছেন, কিন্তু প্রয়োজনের সময়ে কিন্তু তিনি প্রেমের কবিতাকে পাশ কাটিয়ে এই সংকটকে তিনি দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে জাতির জন্য, সমগ্র জাতির জন্য তিনি এই পংক্তি রচনা করেছিলেন। আমি ছাত্রাবস্থায় গণমানুষের জন্য, গণমানুষ, উনি ওই কবিতায় তিনি বলেছেন অমুক খাবো ইত্যাদি খাবো, কি জন্য? আমার ক্ষুধাকে নিবারণের জন্য। 69-এ আমি যে পংক্তি লিখেছিলাম, বা ওই গণ অভ্যুত্থান না হলে হয়তো এই পংক্তি আমার মাথায় আসতোই না। এই শব্দচয়ন, ওই জনতাই তোমাকে সেই পংক্তিটা দিয়েছে, তাই না? ওই অভ্যুত্থান আমাকে, ওই মিছিল তোমাকে আমাকে লিখিয়ে, মানে সময় কবিকে সৃষ্টি করে, হ্যাঁ লিখিয়ে নিয়েছে। এখন এই যে তর্ক উঠতেই পারে
যে কবিতাটা স্লোগান হলো নাকি স্লোগানটা কবিতা হলো। এটা অনেক কবিতার বেলায়, অনেক কবির বেলায় আমি এখানে হুদা ভাই যেটা বলেছেন সেটা বলি, যে হুদা ভাই যেটা একটু আগে বললেন যে রফিক ভাই সম্পর্কে বললেন যে এটা ওস্তাদ কেবল এটা হচ্ছে গণসঙ্গীতের জন্য অনেকে আসতো, তখন হেমাঙ্গ বিশ্বাস বলেছিলেন, ওরা বলতেন যে দাদা আমরা তো গণসঙ্গীত গাই, আপনি আমাদের ওখানে গাইতে আসেন। তখন তিনি বলতেন যে তোমরা গণসঙ্গীত গাও ভালো কথা, তোমাদের গলায় সুর আছে তো। সেই কথাটাই হুদা ভাই একটু আগে বললেন যে রফিক আজাদ কবিতার যে একটা তৈরি হওয়ার জন্য যা কিছু লাগে, শিল্পের প্রয়োজনে যা করতে হয় সব প্রস্তুতি নিয়ে তিনি মানুষের জন্য, প্রেমের জন্য লিখবেন না যুদ্ধের জন্য লিখবেন না, এই কাজটি রফিক আজাদ ব্যাকরণ রক্ষা করে সুচারুভাবে সুন্দরভাবে করেছেন। এবং ওই যে সীমিত সবুজে যেটা বলেছেন, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে শব্দের অসম্ভব পাওয়ার আছে, সেই জন্যই শব্দকে ব্রহ্ম বলেছিলেন মালার মেঘ। এটা একটা ব্রহ্মাস্ত্র। আরেকটি কবিতার সেই জিনিসটা আছে। চমৎকার কথা হুদা বলেছে, যেটা আমি গতকালকে অন্য একটা টিভি চ্যানেলে আমি এই রফিক আজাদকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল বলেছিলাম, খুব চমৎকার। আমাদের শারিয়ার ও মনোযোগ দিয়ে একটু শোনো কথাটা। আমাদের একজন কবি এবং একজন প্রাবন্ধিক, সিরাজুল ইসলাম চৌধুরী প্রবন্ধকে কবিতার পর্যায়ে উন্নীত করেছে। এই যে এত কাঠপট্টা জিনিস নিয়ে, মার্কসিজম, সমাজের নিপীড়ন, শোষক শ্রেণী, এইসব নিয়ে হলো তার লেখা। কিন্তু তুমি যখনই পড়তে যাবে, তার যে অন্তর্গত একটা ছন্দ, তিনি নিজস্ব একটা গদ্য শৈলী তিনি, সহজ কথা, তুমি পরিশীলনের কথা বলছো, সাহিত্যিক পরিশীলন ছাড়া এখন এটা সম্ভব নয়। আবার এই যে বলল রফিক আজাদ তার কবিতাকে প্রবন্ধের পর্যায়ে নিয়ে গিয়েছেন। আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই সমাজ হোক, ব্যক্তি হোক, মানুষের উপলব্ধি থেকে উৎসারিত কোনো বাক্য যখন একটা সত্যকে উচ্চারণ করে, তখন সেটা কবিতা হয়ে যায়। অর্থাৎ জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এবং এটা আমরা দেখেছি এটার সঙ্গে একটু সুন্দরভাবে উচ্চারণ করা, এটাই হলো মানে আরেক অর্থে বলা যায় যে সব সত্যই শিল্প। হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের কথা না, কিডস বলেছে সত্যই সুন্দর, সুন্দরী সত্য, বাংলা করে বলি তাই। অর্থাৎ আপনি যা কিছু সুন্দর করে বলবেন, আপনি প্রবন্ধের কথা বলছেন, আপনি একটা উপন্যাস পড়ছেন, উপন্যাস পড়তে গিয়ে ধরুন আপনি একটা সুন্দর গ্রামীণ উপন্যাস পড়ছেন, কার কথা বলবো, আমাদের সেই বিখ্যাত বিভূতির কথা বলতে চাচ্ছি আমি। বিভূতির উপন্যাস যদি আপনি পড়তে পড়তে দেখবেন ছত্রে ছত্রে কবিতা ছড়িয়ে আছে। এখন আপনি গদ্যে যদি কিছু লেখেন, সেটা কবিতা হতে পারে যদি তার ভিতর সে সুন্দর করে বলা, মনকে গ্রহণ করার মতো করে বলা এটা থাকে। তোমার কঙ্কাল গল্পের অর্ধেকটা এখনো আমার মুখস্থ। আমি যখন 9-10-এ পড়ি, তখন পুরো কঙ্কাল গল্প আমার মুখস্থ। কেন মুখস্থ ছিল? ওই যে গদ্যের যে অন্তর্গত ছন্দ, গদ্যেরও তো একটা অন্তর্গত ছন্দ আছে। রফিক আজাদ ওই কাজটি করেছেন। রফিক আজাদ ওই কাজটা সুন্দর বলেছিলেন যে গদ্য ছন্দের সময় বলেছিলেন যে একটা তো কত্থক নৃত্য হচ্ছে বা নৃত্য হচ্ছে, সেখানে যেমন একটা ছন্দ আমরা দেখতে পাচ্ছি, নাচের মুদ্রা আছে, তেমনি গ্রাম একটা নদী পার থেকে কলসি কাখে যে মহিলাটা আসছে, যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, তার মধ্যে একটি ছন্দ আছে, সেটা হচ্ছে গদ্য ছন্দ। এই যখন আমি ওই যে বালক ভুল করে মন্দাক্রান্তে লিখেছেন সুন্দর করে, যে বালক জানে না তো জীবন থেকে তার কতটা অপচয় শিল্পে প্রয়োজন। এই যে জিনিসটা, এটা খুব অক্ষরভিত্তিক চালগুলোর মধ্যে তিনি শিথিলতা রাখেন নাই, টাইট চাল, যে কারণে মনে হয় যে যেটা হেলাল ভাই বললেন, পদ্য প্রবন্ধ এবং কিছু বলতে চেয়েছেন এবং খুব সাশ্রয়ী ভাষায় কথা বলেছেন, শব্দ অভিধান থেকে খালি ঢেলে দেননি, আমাদের আবেগের জায়গাটায় তিনি উচ্চারণের মধ্যে যে বিভিন্ন অর্থের বিভিন্নতা হয়, সেটা তিনি বললেন পায়ে হেঁটে না পদব্রজে। দেখুন, অর্থ কিন্তু আরেকটা কাজ করেছেন আমার মনে হয়, তিনি ওই যে গদ্য কবিতাই লিখেছেন, কিন্তু প্রতিটি পংক্তির যে পর্ব বিভাগ, কোন পংক্তি 3 পর্বের, কোন পংক্তি 4 পর্বের, কোন 2 পর্বের, প্রতিটি পর্ব তিনি সমমাত্রিক পর্ব করেছেন।
এটা একটা আমি এই জায়গায় বলে এটা সবগুলো প্রবহ সম্মিলিত মুক্তক করে করেছেন তিনি। আমি একটা জিনিস যেটা অসম বলবো, পর্বে কেউ আছে আবেগ ছাড়া মুক্তক। কবিতা হবে না, আবেগ ছাড়া কবিতা হয় না, কিন্তু আবেগই কবিতা না। আবার প্রজ্ঞা কবিতায় লাগবে, কিন্তু প্রজ্ঞাই কবিতা মাত্রাই করে না। না, হ্যাঁ। কবিতা হচ্ছে প্রজ্ঞা শাসিত আবেগ, এবং এই প্রজ্ঞা শাসিত আবেগের কাছে আরেকটু যুক্ত করুন না, প্রজ্ঞা শাসিত আবেগের সচেতন নির্মাণ। হ্যাঁ, তাহলে ওইটাই আর কি যেটা বললেন, সেই কাজটি রফিক আজাদ তার সমসাময়িক কবিদের মধ্যে খুব সচেতন ভাবে করেছেন। এবং তার পূর্ববর্তী কবিদের, যেটা রফিক ভাই বললেন যে একটা ওই যে কি মানে আঘাত আনতে বা ইতিবাচক পরিবর্তন আনতে, সেটাও আবেগটা বেশি ছিল। আমি বলবো যে তার পূর্ববর্তী 50-এর দশকে আবির্ভূত কবিদের মধ্যে একটা আবেগের একটু শৈথিল্য ছিল। রফিক আজাদ সেই শৈথিল্যে একটা রাশ টেনে ধরেছিলেন, প্রথম রাশ টেনেছেন রফিক আজাদ আমার কাছে মনে হয়েছে। খুব ভালো উপলব্ধি। এবং এই জন্য তিনি কিন্তু রফিক আজাদের আরেকটা বেশি ব্যবহার করেছেন। দিক বোধহয় আমরা একটু উল্লেখ করলে খুব ভালো হবে, সেটা হলো তার তীক্ষ্ণ রসবোধ। ওরে বাবা, এর অসম্ভব রসবোধ তার, মানে এটা এই যে আমি কথাটা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু হুদা এবং শাহরিয়ার দুজনেই স্মিত হেসে অনুমোদন দিল কথাটা। মানে ওনার মতো এরকম তাৎক্ষণিকভাবে এমন রসবোধ তৈরি করা খুব কম মানুষ পারতেন। আমি একটা উদাহরণ দিই, আমরা আরো যুক্ত করব। যেমন উনি বলে আমরা যাচ্ছি ইয়েতে, শামসুর রহমান, রফিক ভাই আর আমরা যাচ্ছি রংপুরে একটা অনুষ্ঠানে। তো আমরা এয়ারপোর্টে নামবো, তার আগে রফিক ভাই বলছে যে 2 জন মানুষ নাকি মাতৃগর্ভে ম্যাচিওরড হওয়ার আগেই পৃথিবীতে চলে এসছেন। আমি কে কেন? বলে যে একজন হলো কাইসুল হক, আরেকজন হলো হুমায়ুন আজাদ। আমি যে কেন? বলে শামসুর রহমানকে সাহায্য করতে হবে না। আরেকটা ব্যাপারে শামসুর রহমানকে সাহায্য করা আরো সুন্দর, চমৎকার। তো উনি বললেন যে তখন আমি কি করব বলো হেলাল, আমার তো কিছু করার নেই, আমি এখন একটাই পারি যে ওনার চেয়ে বেশি সন্তান উৎপাদন করতে পারি, এর বেশি আর কিছু পারবো না ওনার সঙ্গে। এইরকম যে মানে প্রত্যুৎপন্নমতিতা। এই বিষয়টা আমরা কিন্তু উর্দু কবিদের ভিতর দেখি, বিশেষ করে গালিবের ভিতর। আমরা জানি না, অনেকেই জানি না, আবার অনেকেই জানি রফিক আজাদ কিন্তু শেষ জীবনে 2 জন কবি দ্বারা সাংঘাতিক প্রভাবিত হয়েছিলেন এবং তাদেরকে প্রভাবিত ব্যবহার করছেন। একজন হলেন গালিব, আরেকজন হলেন ভর্তৃহরি। এই গালিব ভর্তৃহরি তার কবিতা তিনি অনুবাদও করেছেন, অপর অরণ্য নামে একটি গ্রন্থই তিনি রচনা করেছেন, অন্য কবিদের কবিতা। তাতে ভর্তৃহরির কবিতা সবচেয়ে বেশি ছিল। আর গালিবের কবিতা তিনি অনুবাদ করেননি, কিছু কিছু অনুবাদ করেছেন, কিন্তু লিখেছেন কিন্তু হৃদয়ের কি দোষ এই নামে তার দীর্ঘ একটি কাব্যগ্রন্থ আছে। সেইখানে আমরা তার এই যে হেলাল যে রসবোধের কথা বললেন, তার 2-একটা উদাহরণ আমি আপনাদের থেকে দেব। এক জায়গায় তিনি বলছেন, অনেকটা ওই শায়েরি যেভাবে পড়া হয়, তেলহীন সলতেটুকু পুড়ছিত শেষ রাতে, রফিক উষার আলো ভাগ্যে নেই তোর। এই যে আমি পড়ে যাচ্ছি, উষার আলো তোর ভাগ্যে নেই, এক ধরনের কি বলবো ট্র্যাজেডি, হ্যাঁ, এক ধরনের বলা। এবং ওই গালিবের মতো করে জীবনকে উপলব্ধি করে সেই জীবন উপলব্ধিকে খুব কম শব্দে ব্যবহার করা। অথবা ধরুন, হৃদয় উজাড়, হৃদয়ের কি দোষ, উজাড় হতেই তো সে সর্বদা উন্মুখ। এখানে দেখুন, এখানে শুধু কবিতা নয়, এখানে শুধু ব্যঙ্গ নয়, এখানে শুধু কি বলবো রসোক্তি নয়, এর ভিতর দারুণ একটা মর্মযাতনাও আছে, যা রফিক আজাদ সারা জীবন ধরে এটা খুব রফিক ভাই সম্পর্কে এটা সাংঘাতিক দামি মূল্যায়ন। তিনি তার কষ্ট, তার দুঃখ কষ্ট বলেও একটি কবিতা আছে, তার কষ্টগুলি কিন্তু শনাক্ত করার চেষ্টা করি। হ্যাঁ, তার জন্ম বসন্তে, হ্যাঁ, কিন্তু তার একটা কবিতা আছে, বসন্তে এসো না, কিন্তু মৃত্যু তাকে বসন্তী আসলো তার কাছে, পয়লা ফাল্গুন জন্ম, ফাল্গুনে তিনি চলে গেলেন। কোন ঋতুতেই আসতে না করছে, প্রত্যেকটা ঋতুর একটা কারণ দেখায় শেষে বসন্তে এসো না বলছেন, কিন্তু মৃত্যু তাকে বসন্তেই ছিনিয়ে নিয়ে গেল। বা প্রত্যেকটা আমি দেখেছি রফিক ভাইয়ের যে গুণটা ছিল কথা বলাতেও, আমি তার কাছে যেই কথাটা, রসের কথাটা, আপনি খুব দামি একটি প্রসঙ্গে এখন গেলেন। আমি আমাদের সময় কাজ করার সময় রফিক ভাইয়ের ঘর ছিল নিচে,
আমি উপরে বসতাম, আমি রফিক ভাইয়ের ঘরে এক কাপ চা খেয়ে আসতাম, অথবা কখনো পিক আওয়ারে মাথা মানে খবর জটে পড়ে গেলে আমি বার্তা কক্ষে যাওয়ার আগে রফিক ভাইকে বলতাম একটু এসে চা খেয়ে যান আমার ঘরে। হ্যাঁ, এবং রফিক ভাই এই কবিতা তো ব্যঞ্জনা, কবিতার যে বড় জিনিস হচ্ছে নন্দী যেটা বলতেন বক্রোক্তি, ব্যঞ্জনা। কবিতার ব্যঞ্জনাটাই হচ্ছে বড় গুণ, সেটা চিত্রকল্প রূপে আসতে পারে, রূপক আসতে পারে, উপমা আসতে পারে। রফিক ভাই ব্যঞ্জনায় কথা বলতেন, সেটাই রস এবং সেটাই সবাইকে আনন্দে রাখত। এবং আমার কাছে তার অভাবে যেই জায়গাটা সবচেয়ে বড় মনে হয়, এবং শক্তি চট্টোপাধ্যায় ইন্ডিয়ায় ছিলেন, রফিক আজাদ ছিলেন আমাদের দেশে, যারা আমি হুদা ভাইয়ের সঙ্গে অজস্র সারা বাংলাদেশে ঘুরেছি, রফিক ভাইয়ের পাশেই থাকতেন, কিন্তু কিছু ব্যঞ্জনাদীপ্ত কবি থাকেন। আমাদের তিদির দস্তিদার যেমন ছিলেন, তারা যেন খালি সমাজটাকে কিরকম একটা ব্যঞ্জনায় পেঁচিয়ে পেঁচিয়ে চলে, কিছু দায়িত্ব নেন না। হ্যাঁ, এটা এটা হুদা ভাইয়ের কাছ থেকে কখনো ঘটবে না, যেটা দায়িত্ব এড়াই যাবেন। ওই যে মার্সিডিজ বেঞ্চ থেকে নেমে কিন্তু রফিক ভাইয়ের পক্ষে সেটাও সম্ভব। বললো আপনার বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি আসতেছি। রফিক ভাই আসলো না, আপনিও মেনে নেবেন, রফিক ভাই আসতে পারে। এরকম একটা ব্যঞ্জনা থাকা দরকার আমাদের সমাজে। রফিক ভাই এই চলে যাওয়াটা আমাদের একজন ব্যঞ্জনাদীপ্ত চরিত্রকে, সামাজিক চরিত্রকে ছিনিয়ে নিয়ে গেল। মানে একটু আমরা এমনি সংখ্যালঘু, আরেকটু সংখ্যালঘু হয়ে গেলাম মনে হয় রফিক ভাই চলে যাওয়াতে। মানে খুব আমাদের খুব প্রয়োজন ছিল যাকে, সেরকম একজন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। এটা এই ক্ষতি পূরণ হবে কিনা, সেই রকম হাত, শক্তিশালী হাত থাকবে কিনা। বা আমি একটু প্রসঙ্গের বাইরে একটা কথা বলতে চাই। হুদা এবং শাহরিয়ার তৈরি আছে কিনা জানি না, কিন্তু আমার একটি কবিতা উনি খুব পছন্দ করতেন, ছোট্ট আমার একটা কবিতা। আজকে এই হিমঘরে শুয়ে থাকা মানুষটার জন্য, তার আত্মার প্রশান্তি কামনা করে আমি তার খুবই পছন্দের একটি কবিতা আমার রচিত, তার উদ্দেশ্যে আমি আবৃত্তি করতে চাই। ওই মানবানল কবিতাটা উনি খুব পছন্দ করতেন, বহুদিন আমাকে বলেছেন। আগুন আর কতটুকু পড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ, মানুষের মতো আর অত নয় আগুনের সোনালী সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খাঁ খাঁ বিরান আমার কিছু নাই। রফিক আজাদ এই আগুনে কিন্তু পুড়েছেন, আমরা অনেক সময় বুঝতে পারিনি, কখনো কখনো বুঝতে পেরেছি। তার দাম্পত্য জীবনের দুঃখ বেদনা, এটা আসলে প্রতিটা মানুষই বোধহয় এই আগুনগুলো আছে, এই আগুনগুলো আছে। এবং আমি তো হালাল ভাইয়ের প্রাসঙ্গিকতা বলি, এই যে 58 দিন রফিক ভাই ছিলেন, এই সময়টা আমার কাছে, আমি তাকে নিয়ত দেখতে গেছি, নিরন্তর ইন্ডিয়াতে মাঝখানে গেছিলাম সেটুকু সময় ছাড়া। এবং বইমেলা একটা বই বেরিয়েছে, সেখানেও তাকে নিয়ে ওই কবিতাটা আছে, আমি পড়ছি না। গ্র্যান্ডমাস্টারের চালে দাবা খেলে রফিক আজাদ। রফিক আজাদ জীবনে যা ছিলেন সেই রকম করেই তিনি মৃত্যুর সঙ্গে খেলা খেলেছেন। তার অনেক সতীর্থই যায় নাই। যাওয়ার আগে আমি হুদা ভাই সহ দেখতে গিয়েছিলাম। যেতেও পারেন নাই অনেকে, ঢাকা এত নিষ্ঠুর, আমরা একজন আরেকজনের কাছে যেতে পারি না। আমি মানে সেটাকেও মান্য করে বলছি যে রফিক ভাই মৃত্যুর সময়টাও আসলে এই কঠিন শহর, এখানে কোনো আমাদের হুদা ভাই একটু ব্যবস্থা করেছেন রাইটার্স ক্লাবের একটা, কিছুই নাই আমাদের সাংবাদিকদের মতন, লেখকদের কিছু নাই। হুদা ভাই একটু রফিক ভাই একটু নিঃসঙ্গভাবে গেছেন বলে আমার মনে হয়েছে। জানি না হুদা ভাই আরো ঘনিষ্ঠ, তার কোনো ক্ষতি হয়, তার ক্ষতি নেই, কিন্তু তিনি এই যে যাওয়ার কথা, তিনি এটা শনাক্ত করে গেছেন। তার একটা ছোট্ট কবিতা বলবো, যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ এসে গেল, আমি কবিতাটা পাঠ করি। আমার কবিতা না, রফিক আজাদের কবিতা। কিভাবে রফিক আজাদ তার জীবনকেও, একেবারে জীবনের রূঢ় সত্যগুলোকে, ব্যক্তিগুলোকে চিহ্নিত করে গেছেন, এবং তারপর তার শেষ যাত্রা, তার কথা বলেছেন। তৃতীয় পথের যাত্রী, ছোট্ট কবিতা। বেশি নয়, দুটি পথে করেছে ভ্রমণ,
প্রথমে আদিলা পথে, অতঃপর আমি দিল আরা পথে আল গোছে নেমে গেছি। এরই মধ্যে মৃদু হাতছানি, আমি তৈরি। এসব মৃত্যু, অসমাপ্ত পথের পথিককে দেখাও তৃতীয় পথ, বান্ধব আমার। এই যে আদিলা কিংবা দিল আরা, এরা সব ব্যক্তি, হ্যাঁ, এরা অন্য কোনো বিষয় না। সমস্ত মানুষের ভিতর যে সম্পর্ক, মানবিক যে সম্পর্ক, সে সমস্ত মানবিক সম্পর্ক তার আছে। বিভিন্ন মানবিক সম্পর্ককে তিনি দুটি সম্পর্কে তিনি খাড়া নিজে বিভক্ত করেছেন, দেখিয়েছেন, কিন্তু তারপর বলছেন আমার শেষ যাত্রা হচ্ছে মৃত্যু। এর ভিতরে যে আমি বলবো যে একটা বিদ্রোহ আছে, একটা অভিমানও আছে। এবং এই যে শাহরিয়ার যে কথাটা বললো, 58 দিন ধরে আমরা যারা তার কাছে যায়নি, এখন সবাই তার সম্পর্কে কিন্তু অনেক কথাই বলছি। এই এক ধরনের বিদ্রোহ। মানে হানান ভাই বলছিলেন যে রফিক ভাই একটি দুঃখ পোষার ব্যাপারে, আমার দেখা মতে, আমার নিকট মতে, রফিক ভাইয়ের সঙ্গে যখন কাজ করেছি, পাশাপাশি করে হেলাল ভাইয়ের সঙ্গে করেছি, হেলাল ভাইয়ের চেয়ে বোধহয় দুঃখ পোষা মানুষ বেশি নাই এই শহরে, কবিদের মধ্যে নাই। কয়লাকে আগুন করে হেলাল ভাইয়ের মতন দুঃখ পোষা মানুষ বেশি নাই, খুব কম আছে। এটা আমিও অতটা জানতাম না যতটা সুচি সৈয়দের একটি সাক্ষাৎ পড়ে জেনেছি। এবং হুদা ভাইয়ের মধ্যে কি নাই? দরিয়ানগরের কবি তিনি, সমুদ্র দেখান আমাদের সারাক্ষণই করে। একদিন দেখলাম রাইটার্স ক্লাবের মধ্যে হঠাৎ করে তার নতুন পাণ্ডুলিপির থেকে আমি একটু টোকা মারলাম, বাজালেই সবাই বাজে না, আবার বাজানোর মানুষের ঠিক জায়গায় বাজলে হয়। রফিক ভাই বললাম 20 বছর পরে এখানে রাইটার্স ক্লাবে আসার পরে প্রথম কবিতা পড়ছে, তরুণদের মতন কবিতা পড়লেন, তো তার পাণ্ডুলিপির থেকে নিয়ে। আসলে আমাদের সমাজটাই যেন কেমন হয়ে গেছে, আমরা কেমন বিচ্ছিন্ন হয়ে গেছে। মৃত্যুতে দেখা হয়, জীবনে হয় না, মৃত্যুতে কাঁদি। আরেকটা প্রশ্ন তোমাদের দুজনের কাছে আমার আছে, হুদা। আমাদের সময় আর নেই আজকে। আসলে যে কোনো কবি তো বটেই, যে কোনো সৃষ্টিশীল মানুষই আসলে যন্ত্রণায় ভোগেন এবং দুঃখী হয়েই তারা। দুঃখ একটা বড় উপাদানও সাহিত্যে, দুঃখ একটা বড় উপাদানও বটে। এবং একটা গভীর সাহিত্যে কেন, বুদ্ধ তো বলেছেন দুঃখ জীবন মানে দুঃখ, দুঃখময় জীবন আরো বড় কবি করে তোলে, একজন স্রষ্টাকে আরো বড় স্রষ্টা করে তোলে। অবশ্যই। যাই হোক, কবি রফিক আজাদ এর প্রতি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজ শেষ করছি আমাদের সম্পাদকীয়। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।